আকাশবাণী কলকাতায় আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, বাংলায় আসছে নতুন রাজনৈতিক দল, তৃণমূলের গৃহযুদ্ধের মাঝেই সব ফাঁস করে দিলেন শঙ্কুদেব। পাকাপাকি ভাবে তৃণমূলে ফিরলেন প্রবীর ঘোষাল, 21-এর ভোটে বিজেপি প্রার্থী হয়েছিলেন। ওবিসি মামলায় বড় ধাক্কা, রাজ্যের বাতিল হয়ে গেল সব সার্টিফিকেট, কি রায় দিল সুপ্রিম কোর্ট। ভাববেন না বসে ললিপপ খাবো, কলকাতা দখল শুনেই তৈরি হয়ে গেলেন মমতা, বাংলাদেশ নিয়ে এবার কোন পদক্ষেপ। আরজিকর কাণ্ডে লুকোনো আসল রহস্যের খোঁজ পেল সিবিআই, সন্দীপ অভিজিৎকে নিয়ে বিরাট নির্দেশ। নন্দীগ্রাম খুনে দফায় দফায় অশান্তি, দেহ নিয়ে থানার সামনে বিক্ষোভ তৃণমূলের। গ্রেফতার বিজেপি কর্মী। 12,000-এরও বেশি শূন্য পদে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করছে রাজ্য সরকার, রইল বিস্তারিত। পশ্চিমবঙ্গ এখন অপরাধীদের আতুর ঘরে পরিণত হচ্ছে, মুর্শিদাবাদের বিস্ফোরণ থেকে মিলল প্রমাণ। বিস্তারিত। লোকসভা নির্বাচনের পর উপভোটেও ছক্কা তৃণমূলের, তবে যে দল গোটা বঙ্গ জুড়ে বিরাজ করছে তার অভ্যন্তরে কি চলছে এ নিয়ে এখন চর্চা তুঙ্গে। বিগত দেশে কিছু সময় ধরে সবুজ শিবির ভাগ হয়েছে নবীন বনাম প্রবীণে। একদিকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণদের জায়গা আরো শক্ত করে দেওয়া, অন্যদিকে দলের সেকেন্ড ইনিং কমান্ডের সাথেই নতুনদের আরো বেঁধে রাখার একটা প্রয়াস চলছে তৃণমূলে। রাজনৈতিক মহলের দাবি এমনটা। এরই মাঝে বঙ্গ রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। বাংলার শাসক শিবিরে যেভাবে গৃহযুদ্ধ বেঁধেছে তাতে খুব তাড়াতাড়ি আরো এক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোর গলায় এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। সিক্রেট ফাঁস করে এদিন তিনি এও জানান, ইতিমধ্যে নাকি নির্বাচন কমিশনেও এই নতুন দল গঠনের জন্য আবেদন করা হচ্ছে। শঙ্কুদেবের কথায় খেলা শুরু হয়ে গেছে। যাকে তাড়িয়ে দিয়েছেন তাকে নিয়ে কোন দল তৈরি হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে একটা অ্যাটম বোম পড়তে চলেছে। সেই অ্যাটম বোমের নাম একটা নতুন রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল কোন দল ভেঙেই তৈরি হতে চলেছে। আগামী 26শে জানুয়ারি সেই দলের উদ্বোধন হতে চলেছে, অথবা 1 জানুয়ারি তৃণমূলের জন্মদিনের দিনও উদ্বোধন হতে পারে। বিজেপি নেতার কথায় উঠে এলো রাজধানী দিল্লিতে গোপন বৈঠকের কথাও। পশ্চিমবঙ্গের এমপির বাড়িতে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সেই গোপন বৈঠক। সেখানে কলকাতা থেকে কয়েকজন গিয়েছিলেন। এই মুহূর্তে নতুন রাজনৈতিক দল তৈরির জন্যই জোর কদমে চলছে প্রস্তুতি। এদিন শঙ্কুবাবু জানালেন, আগামী বছরেই 26শে জানুয়ারি নইলে 1 জানুয়ারি দিনটা শুধু ফাইনাল হয়নি, এই মুহূর্তে এটা নিয়েই নাকি আলোচনা চলছে। সেই সাথে এদিন তৃণমূলের কুণাল ঘোষের প্রসঙ্গ টেনে এনে তিনি বললেন, দরকার হলে কুণাল ঘোষের কাছে খোঁজ নিন। তৃণমূল কংগ্রেসের ইনফরমেশন বক্স কুণাল ঘোষ, উনি সব জানেন, ওনার কাছেই খোঁজ পেয়ে যাবেন। এখানে বলে রাখা ভালো, কদিন আগেই কার্যত বোমা ফাটিয়ে এই একই দাবি করেছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম। বাংলায় 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই একটা দক্ষিণপন্থী রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে বলে দাবি করেছিলেন তিনি। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনের সময়তেও নতুন দল তৈরি হবে বলে বেশ শোরগোল পড়ে গিয়েছিল, তবে সেবার তেমন কিছুই হয়নি। তৃণমূল কংগ্রেস ছেড়ে কিছু নেতা বিজেপিতে নাম লিখিয়েছিলেন, আবার অনেকেই ফল প্রকাশ হওয়ার পর ফিরেও আসেন। এবারে 26-এর আগে বঙ্গ রাজনীতিতে কোনো নয়া ঝড় ওঠে কিনা সেটাই দেখার। অবশেষে আবার সক্রিয় রাজনীতিতে ফিরলেন প্রবীর ঘোষাল। সোমবার বিধানসভায় তাকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে। দলীয় সূত্রে খবর, এখান থেকে নিয়মিত তাকে পার্টির মিছিল মিটিংয়ে দেখা যাবে। 2016 সালের ভোটে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রবীণ সাংবাদিক প্রবীর ঘোষালকে প্রার্থী করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিতে বিধায়ক হয়েছিলেন প্রবীর, তবে 2021 সালে বিধানসভা ভোটের মুখে দল বদলে বিজেপিতে যোগদান করেন তিনি। পদ্ম শিবিরের তরফে তাকে উত্তরপাড়া বিধানসভা আসনে প্রার্থীও করা হয়েছিল, যদিও শেষমেশ তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের কাছে পরাস্ত হন তিনি। তবে প্রবীর বাবুর বিজেপির জার্নি বিশেষ সুখকর ছিল না। পদ্ম শিবিরে যোগদানের কিছুদিন পর থেকেই বিভিন্ন ইস্যুতে বেসুরো হতে দেখা যায় তাকে। দলের সঙ্গে দূরত্বও তৈরি হয়। সেই সূত্রে রাজনীতি থেকে ক্রমেই নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন তিনি। তাই প্রবীর ঘোষাল যে আবার তৃণমূলে ফিরতে চলেছেন, এবার লোকসভা ভোটের সময় সে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। হুগলির শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেদিন মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন, সেদিন তার সঙ্গে দেখা গিয়েছিল প্রবীরকে। তখন থেকেই তৃণমূলে তার ফেরা নিয়ে কানাঘুষো চলছিল। অবশেষে সব জল্পনায় জল ঢেলে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ফের তৃণমূলের সৈনিক হিসেবে কাজ শুরু করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সূত্রের খবর, প্রবীর ঘোষালের ইচ্ছাকে মর্যাদা দিয়ে তাকে দলে ফিরিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, প্রবীর ঘোষাল দীর্ঘদিনের সাংবাদিক, উনি কোন নগরে আমাদের বিধায়ক ছিলেন। ওনাকে আবার দলের হয়ে কাজ করার অনুরোধ জানানো হয়েছিল, উনি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর কাছে এসেছিলেন প্রবীর বাবু।
এর আগে ওবিসি সার্টিফিকেট মামলার সময় চেয়েছিল রাজ্য। সুপ্রিম কোর্টে বাংলার ওবিসি মামলার শুনানিতে জবাব দেওয়ার জন্য রাজ্যের হয়ে আরও কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল। সোমবার দেশের সর্বোচ্চ আদালতে মামলাটির শুনানি ছিল। সেখানেই বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এদিন শীর্ষ আদালত জানায়, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। গত মে মাসে 2010 সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। ক্ষমতায় আসার পর থেকে 77টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এদিকে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। উচ্চ আদালতে সেই রায়ের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এর আগে এই মামলা সুপ্রিম কোর্টে উঠলে হাইকোর্টের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত, যার কারণে নিজেদের ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না বহু মানুষ। এদিন রাজ্যের হয়ে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে বলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে মোট 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। বাংলায় মোট বাসিন্দার 28% সংখ্যালঘু, যার মধ্যে 27% মুসলিম। এই সময়েই সুপ্রিম কোর্টের প্রশ্ন, হাইকোর্ট বলছে শ্রেণীবিন্যাস করে রাজ্য বিধানসভায় সেই তথ্য পেশ করুক। রাজ্য নিজের ক্ষমতায় তা করতে পারবে না। এদিন হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হলেও রাজ্যের আবেদনে সায় দেয়নি সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আপাতত এই মামলায় কোনো নির্দেশ তারা দেবে না। জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এবার কেবল কলকাতা নয়, বাংলা, বিহার, ওড়িশা দখলের দাগ দিয়েছেন বিএনপি নেতা। তা নিয়ে শোরগোল। ওপার বাংলার সেই হুঁশিয়ারি আঁচ পড়ল বিধানসভাতেও। বিএনপি নেতাকে চরম কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বিধানসভা অধিবেশন কক্ষে দাঁড়িয়ে মমতা বলেন, যারা বলছেন দখল করবেন তারা ভাববেন না আমরা বসে ললিপপ খাবো। তিনি আরো বলেন, আপনার সেই ক্ষমতা নেই। দুদিন আগে দেখা যায় বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীর 4 দিনের মধ্যে কলকাতা দখলের ডাক দিয়েছিলেন। তা নিয়ে এপার বাংলায় কম কৌতুক হয়নি। বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সোমবার ভারত বাংলাদেশ বিদেশ মন্ত্রক পর্যায়ের বৈঠকে সোমবারই ঢাকা পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে তার বৈঠক হবে ঢাকায়। তার বক্তব্যের ভিডিও সামনে আসতেই শোরগোল। 3 দিন পর বিধানসভায় অধিবেশন ছিল সোমবার। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে উঠতেই হুঁশিয়ারি নিয়ে বিএনপি নেতাকে কটাক্ষ করেন তিনি। অধিবেশন কক্ষে দাঁড়িয়ে নাম না করে বলেন, যারা দখলের কথা বলছেন তারা ভেবে নেবেন না আমরা বসে ললিপপ খাবো। অতিরিক্ত কথা বলে প্ররোচনা সৃষ্টি করব না। সঙ্গে এটাও স্পষ্ট করলেন, আমরা দাঙ্গা চাই না। বাংলাদেশ নিয়ে ফেক ভিডিও বাজারে চলছে বলেও মমতা দাবি করেন। প্রসঙ্গত, অধিবেশনের প্রথম দিনই বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী বাংলার অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। এক্ষেত্রে বাংলা যে কেন্দ্রের করা পদক্ষেপেই চলবে তা আগেই জানিয়ে দিয়েছিলেন মমতা। কিন্তু এহেন বারবার হুমকির পর এবার তিনিও পাল্টা হুঁশিয়ারি দিলেন। আরজিকর ধর্ষণ ও খুনে অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের 4 দিনের জেল হেফাজতের আবেদন করল সিবিআই। আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর 4 মাস অতিক্রান্ত। গত 9 আগস্ট হাসপাতালের 4 তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা ডাক্তারের মৃতদেহ। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে সিবিআই, আর তাতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে খবর। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 9 আগস্ট আরজিকরের নির্যাতিতার মা-বাবার কাছ থেকে হাসপাতালের তরফ থেকে একটি ফোন গিয়েছিল। সেখানে জানানো হয় তাদের মেয়ে আত্মঘাতী। সংশ্লিষ্ট প্রতিবেদনের সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, সিবিআই গোয়েন্দার অনুমান এই ঘটনা থেকে প্রমাণ হয়ে যায় ততক্ষণে ধর্ষণ খুনের প্ল্যান করা হয়ে গিয়েছে। সিবিআই সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল থেকে শুরু করে সন্দীপ ঘনিষ্ঠ কয়েকজন আইনজীবী, কিছু পুলিশ আধিকারিক এবং নিচু তলের কয়েকজন পুলিশ কর্মীর ভূমিকা বেশ সন্দেহজনক। তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলেই জানা যাচ্ছে। তবে তদন্তে নাকি জানা গিয়েছে আরজিকরের নির্যাতিতার ময়নাতদন্তকারী চিকিৎসকদের মধ্যে একজন মেয়েকে বসেছিলেন। তিনি সাফ জানান এটা আত্মহত্যা বলে মনেই হচ্ছে না, সেই কারণে রিপোর্টেও তা লিখবেন না। এরপর তিনি নিজের ফোনে নির্যাতিতার শরীরের আঘাতের বেশ কিছু ছবি তুলে রাখেন বলে খবর। জানা যাচ্ছে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা সেগুলি দেখেছেন এবং সেগুলির ফরেনসিক পরীক্ষা করানো হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী সিবিআই গোয়েন্দাদের অনুমান ওই চিকিৎসক নিজের কর্তব্যে অবিচল ছিলেন বলেই আরজিকরের ঘটনা আত্মহত্যা বলে চালানো যায়নি। ভবিষ্যতে ওই একজন ময়নাতদন্তকারী ডাক্তারের সাক্ষ্য এবং বয়ান গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন তদন্তকারীরা। নন্দীগ্রাম খুনে এবার গ্রেফতার বিজেপি কর্মী। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এদিকে তাদের গ্রেফতারের দাবিতে মৃত তৃণমূল কর্মীর দেহ নন্দীগ্রাম থানার সামনে রেখে বিক্ষোভে ফেটে পড়েছেন দলের নেতাকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। তৃণমূল কর্মীকে খুনের ঘটনার সোমবার সকাল থেকে উত্তপ্ত নন্দীগ্রাম। দুপুরের দিকে ভোলানাথ মণ্ডল নামে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ময়নাতদন্তের পর মৃত বিষ্ণুপদ মণ্ডলের দেহ ফিরতেই তা নিয়ে নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতাকর্মী। ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তৃণমূল
কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান চিত্তরঞ্জন মাইতি, সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, সহ সভাপতি শেখ সুফিয়ান, বিধায়ক সৌমেন মহাপাত্র, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ, সহ সভাপতি শেখ আলরাজি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সরকারি সভাধিপতি সুহাসিনী গড়, স্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শামসুল ইসলাম সহ অন্যান্যরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে, সে কারণে খুন। এদিকে বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা। বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। তখন থেকে উত্তেজনার পরিবেশ ছিল নন্দীগ্রামে। এই কোঅপারেটিভ ব্যাংকের ভোটে হলদিয়া, সুতাহাটা, মহিষাদল, ময়না, তমলুক, চণ্ডীপুর সহ মোট 12টি শাখায় 69টি আসনে ভোট হয়েছিল। তার মধ্যে 56টি আসনে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ বোর্ড গঠনের ক্ষমতা অর্জন করে। শুধুমাত্র নন্দীগ্রাম এবং এই 2 নম্বর ব্লকের বিজেপি 13টি আসনে জয়ী হয়। সেই জয়ের দম্ভ ভোট পরবর্তী প্রতিহিংসায় পরিণত হয়। চরম তাণ্ডবের শিকার হন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের 7 নম্বর জলপাই গ্রামের বিষ্ণুপদ মণ্ডল। অভিযোগ, রবিবার রাতে তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয় বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী। তাকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের মারধরে জখম হন তৃণমূল কর্মীর দাদা গুরুপদ। পশ্চিমবঙ্গে যে সকল বেকার যুবক যুবতীরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য রাজ্যের তরফে রইল সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় এবছর পুজোর আগে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিশাল বড় সুযোগের দরজা খুলে দিয়েছে। বেশ কিছু সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, এবছরের দুর্গাপুজোর আগে প্রায় 12,000-এর বেশি শূন্য পদে নতুন করে কর্মীদের নিয়োগ হতে চলেছে, বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। তাই এত বড় সুযোগকে একদম হাতছাড়া করবেন না। আগেই জেনে নিন যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য। পদের নাম, পশ্চিমবঙ্গ সরকারের তরফে আগ্রহী প্রার্থীদের সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ আনুমানিক, এখানে মোট শূন্যপদের সংখ্যা প্রায় 12,000-এর বেশি রয়েছে। জানতে পড়ুন বিস্তারিত। শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদন করতে যোগ্য প্রার্থীদেরকে যে কোনো সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমতুল্য মাধ্যমিক পাশ করে থাকতে হবে। বয়সসীমা, আগ্রহীদের বয়স ন্যূনতম 18 বছর হলে এখানে আবেদনের যোগ্য। দক্ষতা, যদি আগে থেকে সিভিক ভলান্টিয়ারের কাজে অভিজ্ঞ থেকে থাকেন, তাহলে উচ্চ পোস্টে কাজের সুযোগ পেতে পারেন। আগ্রহীরা এখানে অনলাইন অথবা অফলাইন দুটি মাধ্যমে আবেদন করতে পারবেন, কিন্তু এখানে এখনো পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। কিন্তু কিছু মারফত অনুযায়ী জানা যাচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। যদি আগ্রহীরা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত চান বা সিভিক ভলান্টিয়ার পদে চাকরি পেতে চান, তাহলে অবশ্যই এই প্রতিবেদন সহ আমাদের এই ওয়েবসাইটের উপর নজর রাখুন। আবেদনের বয়সসীমা, আবেদন প্রক্রিয়াটি এখনো পর্যন্ত আরম্ভ হয়নি, তবে সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে বেশ কিছুদিনের মধ্যে সিভিক ভলান্টিয়ার পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে। সিভিক ভলান্টিয়ার পদে আবেদনকারী আগ্রহীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা, মাঠ এবং ইন্টারভিউর মাধ্যমে। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যের অভ্যন্তরে বড় আকারের পরিবর্তনের বারবার দাবি করেছেন। বাস্তবতা হলে পশ্চিমবঙ্গ অপরাধীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। এই রাজ্যে কোনো নাগরিক আর নিরাপদ বোধ করেন না, কারণ এটি একটি টিকিং টাইম বোমায় পরিণত হয়েছে। গতরাতে মুর্শিদাবাদে ঘটে যাওয়া প্রচন্ড বিস্ফোরণটি আর এর একটি প্রধান উদাহরণ। বোমা তৈরির অবৈধ ব্যবসায় জড়িত থাকার সময় একটি বাড়ি সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া হয়েছিল, যার ফলে 3 জন কুখ্যাত অপরাধীর মৃত্যু হয়েছিল। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে আশেপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক হলো, ওই ঘটনায় দীর্ঘদিন ধরে অবৈধ বোমা তৈরির তৎপরতা চলছিল। তখনও সে সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না পুলিশের। এতদিন ধরে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নজরে এলো কিভাবে? রাজ্যের শিল্প কারখানা ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে প্রশাসন কি এখনো বোমা তৈরির মতো বেআইনি কর্মকাণ্ডকে নিরঙ্কুশ অনুমোদন দিচ্ছে? কার্যকর পুলিশিং এর অভাব এবং ক্রমবর্ধমান অনাচার গুরুতর উদ্বেগের কারণ। এ রাজ্যে মানুষের নিরাপত্তা কোথায়? মুখ্যমন্ত্রীর ব্যর্থ নেতৃত্বে পশ্চিমবঙ্গ অপরাধীদের জন্য একটি আইনহীন আশ্রয়স্থল হয়ে উঠেছে, যেখানে নাগরিকরা অরক্ষিত এবং অসহায় হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, 23 নিউজ বাংলা চ্যানেল।